নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। হেরে গেল তৃণমূল সরকার, সিঙ্গেলের পর ডিভিশন বেঞ্চেও জোর ধাক্কা। কোন মামলায় ফের মুখ পুরল রাজ্যের জামিন? সীমান্তে জঙ্গিদের সুবিধাজনক পরিবেশ তৈরি করে দিতে অক্লান্ত পরিশ্রম করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তো নতুন অভিজ্ঞতা ছিল না, কাটমানি খেতে গিয়ে ধরা পড়ে গেলেন টিএমসি মহিলা কর্মী। বাবাকে খুন করে আলমারিতে ঢুকিয়ে রেখেছিলেন ছেলে, খুঁজতে গিয়ে মিলল আরও এক দেহ। মুরগির গলায় ড্রোন বেঁধে দিল ভারতীয় সেনা, এবার খেল খতম বাংলাদেশি জঙ্গিদের। অমিত শাহের ছবিতে জুতোর মালা, দাবি উঠল ক্ষমা চাওয়ার। পুলিশ কি করছিল, হুঁশিয়ারি বিজেপির। 4 বছর পর ঐতিহ্যের প্রত্যাবর্তন, পৌষমেলায় মিলেমিশে গেল জেলা প্রশাসন এবং বিশ্বভারতী। অধীর কি বিজেপিতে যাচ্ছেন? দিলীপ বললেন, দেখছেন না আমার মতো করে কথা বলছেন। কি হলো জানুন। ছি, মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা ঝোলালো কট্টরপন্থীরা। কোন দিকে এগোচ্ছে বাংলাদেশ জানুন। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, কোথায় বৃষ্টির পূর্বাভাস? জানুন বিস্তারিত আপডেট। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। আরজিকর মামলায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিনের বিরোধিতায় ধর্মতলায় ধর্ণা অবস্থানে বসেছিলেন ডাক্তাররা। পুলিশের অনুমতি না মিললেও হাইকোর্ট ধর্ণা চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেয়। পাল্টা সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সোমবার সেখানেও ধাক্কা খেল রাজ্য। সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও হার রাজ্যের। চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। কর্মসূচি চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিল বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আরজিকরের ঘটনা নজিরবিহীন, অকল্পনীয় এবং ভয়ঙ্কর বলে মন্তব্য বিচারপতি হরিশ টন্ডনের। সহজভাবে চিকিৎসকরা জানান, মানুষ বড়দিনে পার্ক স্ট্রিটে যায়, কখনোই ডোরিনা ক্রসিংয়ের দিকে আসে না। কিছু রাজনৈতিক দলের কর্মসূচি হলে রাজ্য এই প্রশ্ন তোলে না। শান্তিপূর্ণ আন্দোলনের জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই বলে মন্তব্য করেন চিকিৎসকরা। সব শুনে তাদের ধর্ণা চালিয়ে নিয়ে যেতেই অনুমতি দেন হাইকোর্টের বিচারপতি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি জঙ্গি গ্রেপ্তারের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের সুবিধাজনক পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অক্লান্ত পরিশ্রম করছেন। সোমবার রাজনৈতিক কর্মসূচিতে যোগদান করতে উত্তরবঙ্গে যান সুকান্তবাবু। বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা জঙ্গি এক্সপোর্ট করছি, এটা বিরাট ব্যাপার। এগিয়ে বাংলা মডেল। মুখ্যমন্ত্রী এতদিনে সফল হয়েছেন। শুধু যে কাশ্মীরের জঙ্গি ক্যানিংয়ে পাওয়া যাচ্ছে তাই নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের সুবিধাজনক পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস অক্লান্ত পরিশ্রম করছে। মাননীয় মুখ্যমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থানকে কটাক্ষ করে তিনি বলেন, ভারতের লাভ হবে এরকম সমস্ত বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। এক দেশ এক ভোট, তাতে বিরোধিতা করছেন। এনআরসিতে বিরোধিতা করেছে, সিএতে বিরোধিতা করেছে, নতুন কিছু নয়, আমরা এতে অভ্যস্ত। পরনে ছাপা শাড়ি, গ্রামের একটি বাড়িতে গিয়ে মাটির বারান্দায় বসে রয়েছেন তৃণমূল কর্মী নীলিমা দাস। একদম খুল্লামখুল্লা বলছেন, আপনি আমায় 20,000 টাকা দিন, আমি বাকিটা বুঝে নেব। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সুতি 2 ব্লকের কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের 49 নম্বর বুথের গাজীপুর গ্রামের। নীলিমা দেবী বর্তমানে বুথ সভাপতি। শুভেন্দুর পোস্ট করা ভিডিওয় নীলিমা দেবীকে বলতে শোনা গিয়েছে, আমায় 20,000 টাকা দিন। কোনো দিকে তাকাতে হবে না। পাল্টা যে বাড়িতে গিয়ে তিনি টাকা চাইছিলেন, সেই বাড়ির লোকজন বলেন, আপনাকে 10,000 দেব, অন্য লোক এসে বলবে তাকে 10,000 দেব। এত টাকা কোথা থেকে পাব? এরপর নীলিমার প্রশ্ন, আর কে আসছে টাকা চাইতে? এটা তো ঠিক কথা নয়। আমাদের বুথে আমরা ছাড়া আর কে আছে যে টাকা চাইতে আসছে? এই ঘটনার পর অভিযোগকারী পরিবারের সঙ্গে যোগাযোগ করে টিভি 9 বাংলা। এক মহিলা বলেন, আমাদের কাছে 20,000 টাকা নিয়েছে, আমায় জোর করে বলছে টাকা দাও। আমার একদিন কাজ না করলে হাঁড়ি চাপে না, কোথা থেকে পাপ টাকা? অপরদিকে ওই তৃণমূল কর্মী আবার স্বীকার করে বলেন, আমি তো কর্মী হিসাবে নতুন, অতটা অভিজ্ঞতা নেই, কি থেকে কি হয় অতটা জানি না, আমার ভুল হয়েছে। মাছ দিতে এসে দুয়ারে চাপ চাপ রক্ত পড়ে থাকতে দেখে চমকে উঠেছিলেন ব্যবসায়ী। দুয়ারে একটি চিঠিও পেয়েছিলেন তিনি, যেখানে লেখা, বাবাকে নিয়ে চিকিৎসার জন্য চেন্নাইয়ে যাচ্ছি। কিন্তু মন মানছিল না মাছ বিক্রেতার। তিনি পাড়ার লোকজনকে ডেকে দরজা ভাঙতেই শিউরে উঠেছিলেন সকলে। বাড়ির কর্তার দেহ কম্বলে মুড়ে রাখা আলমারিতে, মেঝেতে চাপ চাপ রক্ত। এখানেই শেষ নয়, পুলিশ সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করে আরও একটি দেহ।
সোমবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কোচবিহারের দাওয়াগুড়ির বৈশ্যপাড়ায়। মৃতদের নাম বাবুল চন্দ্র বৈশ্য এবং গোপাল রায়। তারা সম্পর্কে আত্মীয়। বাবুলের ছেলে প্রণব বৈশ্যই নিজের বাবা এবং পিস্তুত দাদাকে খুন করে এলাকা ছেড়েছেন, দৃঢ় সন্দেহ পুলিশের। অভিযুক্ত এখনও পলাতক। এই গোটা ঘটনায় হতবাক গ্রামবাসীরা। তাদের কথায়, প্রণব শিক্ষিত ছেলে। বৈশ্য পরিবারের আর্থসামাজিক অবস্থান ভালো। লকডাউনের সময় নেশায় ডুব দিতে শুরু করেন তিনি। তবে তার পরিণতি যে এই হবে তা ভাবতেও পারেনি। তবে তাই খুনের কারণ কিনা তা স্পষ্ট নয়। দেশে জঙ্গিদের অবাধ বিচরণ রুখতে করা পদক্ষেপ প্রতিরক্ষা মন্ত্রকের। বাংলার চিকেন স্নেকে নিরাপত্তা বাড়াল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। চিকেন স্নেককে সুরক্ষিত রাখতে ইউএভি ড্রোন মোতায়েন করল ভারতীয় সেনা। জঙ্গিদের কাছে সফট টার্গেট এই চিকেন স্নেক। এই এলাকাকেই ট্রানজিট রুট হিসাবে ব্যবহার করে ভারতে নিজেদের জাল বিস্তার করে থাকে পাক ও বাংলাদেশি জঙ্গিরা। সূত্রের খবর, হাসিমারা এবং উত্তরবঙ্গের একাধিক বায়ু সেনা ঘাঁটি থেকে মোতায়েন করা হচ্ছে হেরন এবং নয়া প্রযুক্তির ইউএভি। দিন কয়েক আগে বাংলাদেশের সীমান্তে ড্রোন মোতায়েনের আভাস পেয়েছিল ভারতীয় সেনা। আর তারপরই এই বিরাট পদক্ষেপ। সীমান্তে নজরদারিতে প্রাথমিকভাবে ব্যবহার করা হবে এই জোরদারি ড্রোন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে দাঁড়িয়ে সংবিধান প্রণেতা আর আম্বেদকরকে অপমান করেছেন, অভিযোগ তুলে আন্দোলনে নামলেন রাটবঙ্গ বাউরি সমাজ বাঁকুড়া জেলা কমিটির সদস্যরা। রবিবার ওই সংগঠনের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর ছবিতে জুতোর মালা পরিয়ে বাঁকুড়া শহরে মিছিল করল। শুধু তাই নয়, অমিত শাহের কুশপুতুল এবং ছবিতেও লাগিয়ে প্রতিবাদ জানান বাউরি সমাজের প্রতিনিধিরা। আর এই ঘটনা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্মান আছে, এভাবে ছবিতে জুতোর মালা ছবিতে পরিয়ে কিভাবে ঘোরানো হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় বিজেপি। এই বিষয়ে পুলিশ কেন কোনো ব্যবস্থা নিল না তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। রাটবঙ্গ বাউরি সমাজের ব্যানারে এই মিছিল হলেও এর পিছনে তৃণমূলের হাত আছে বলেও দাবি বঙ্গ বিজেপির। এদিন মিছিল শেষে স্টেশন মোড়ে এক পথ সভায় বক্তব্য রাখেন রাটবঙ্গ বাউরি সমাজ বাঁকুড়া জেলা কমিটির নেতৃত্ব। কাটল দীর্ঘদিনের তিক্ততা ও লড়াই। শান্তিনিকেতন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তকমা পাওয়ার পর অবশেষে মিলেমিশে গেল জেলা প্রশাসন ও বিশ্বভারতী কর্তৃপক্ষ। 4 বছর পর এবার হাতে হাত ধরে পৌষমেলার আয়োজন করেছে উভয় পক্ষ। সোমবার থেকে পূর্বপল্লীর মাঠে শুরু হল পৌষমেলা। আর শুরুতেই তা হয়ে দাঁড়ানো মিলনক্ষেত্র। এদিন সকালে বৈতালিকের মাধ্যমে বোলপুরে সূচনা হল পৌষমেলা। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিনয় কুমার সোরেন, বীরভূমের জেলাশাসক বিধান রায়, জেলা পরিষদের সভাধিপতি অনুব্রত মণ্ডল। 1800 দোকান নিয়ে শুরু হল মেলা। চলবে 28 ডিসেম্বর পর্যন্ত। বিশ্বভারতীর ছাত্রছাত্রীরাও মেলার আয়োজন দেখে আপ্লুত। সকলের মুখে একটাই কথা, 4 বছর পর আবার আগের মতো ফিরল মেলার ঐতিহ্য। অধীর চৌধুরী দেখবেন আজকাল আমার মতো করে কথা বলছে। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি আর তাতে বাংলায় জঙ্গি সন্দেহে একের পর এক গ্রেপ্তারি নিয়ে কথা বলতে গিয়ে বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার মতে, অধীর চৌধুরী এতদিনে বাংলায় জঙ্গি আশ্রয় নিয়ে সরব হয়েছেন। কিন্তু এতদিনে কেন? অধীর চৌধুরী এতদিন কেন চুপ ছিলেন? তবে কি তিনি বিজেপিতে যাচ্ছেন? সাংসদ পদ হারানোর পর থেকে অধীর চৌধুরীর রাজনৈতিক অবস্থান নিয়ে একটা জলঘোলা তৈরি হয়েছিল। এবার সে প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ। দিলীপ বলেন, আমি জানি না অধীর কোথায় যাবে আর পার্টি নেবে কিনা। হেরে গেলে আমাদের পার্টিতে আসতে হবে, এরকম ভাবার কোনো কারণ নেই। শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে বেশ কয়েক মাস আগে। আর এরপর থেকেই সে দেশে ক্রমশ মাথা চাড়া দিয়ে উঠেছে মৌলবাদী কট্টরপন্থীরা। কখনো সংখ্যালঘু হিন্দুদের উপর চলছে অত্যাচার। হিন্দু মহিলাদের বোরখা পরার চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। এমনকি বাইরে বের হওয়া যাবে না বলেও তালিবানি ফতোয়া দিতেও শোনা যাচ্ছে সে দেশের মৌলবাদীদের মুখে। যা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। প্রশ্ন উঠছে ইউনূসের ভূমিকা নিয়েও। আর এর মধ্যেই আরও এক লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকল বঙ্গবন্ধু দেশ। বয়স্ক এক মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে ঘোরানো হল গ্রাম। কুমিল্লার 14 গ্রামে এই ঘটনা ঘটেছে। ইউনূসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন ওপার বাংলার মুক্তিযোদ্ধারা। মুখ খুলেছেন এপার বাংলার বুদ্ধিজীবীরাও। যদিও বাংলাদেশ পুলিশের দাবি, ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চালানো হচ্ছে। আর ইহেন গা ছাড়া মনোভাব নিয়েও আক্রমণ ওপার বাংলার মানুষেদের। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। তামিলনাড়ু থেকে 700 কিলোমিটার দূরে ফের তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। ফলে নতুন করে ফের তৈরি হয়েছে আশঙ্কার কালো মেঘ। এই নিম্নচাপ যদি সঠিকভাবে এগিয়ে যেতে পারে তাহলে ফের সমুদ্রতীরের রাজ্যগুলিতে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। আইএমডি ইতিমধ্যে জানিয়েছে, এখন শীতের সময় হলেও বঙ্গোপসাগরে যে বারে বারে নিম্নচাপ তৈরি হচ্ছে তার জন্য এই শীতের সময়তেও বৃষ্টির মুখ দেখতে হবে সকলকে। আগামী 24 ঘন্টার মধ্যে এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে। সমুদ্র থেকে ফের নতুন করে জল তুলবে।
পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আগামী কয়েকদিনের মধ্যে ফের নতুন করে সকলকে ভোগাবে। এর প্রভাবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশার বিভিন্ন অংশে প্রবল বৃষ্টি হবে। আবহাওয়া বিজ্ঞানীরা মনে করছেন ঘূর্ণি ইস্ট বেঙ্গলের পর বঙ্গোপসাগরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখান থেকে এই ভরা শীতেও বেশ কয়েকটি এমন নিম্নচাপ তৈরি হবে। সেখান থেকে এর গতিপথ এবার কোন দিকে যাবে তার দিকেই নজর রয়েছে সকলের। চলতি সপ্তাহে শুক্র এবং শনিবার বৃষ্টিতে ভিজেছে পশ্চিমবঙ্গবাসী। রবিবার থেকে ফের পরিষ্কার হয়েছে আকাশ। স্বস্তি ফিরেছে সকলের মধ্যে। তবে এরপর যদি ফের নতুন করে নিম্নচাপ তৈরি হয়ে থাকে তাহলে এরাজ্যেও ফের বৃষ্টির দেখা মিলতে পারে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।